এটা এটা আপনার শখ, অবশ্যই এটা আপনার শখ, ইয়েস এটা আপনার শখ, ইয়েস। যে ভূমিকম্পটা আজকে হয়েছে এটা উৎপত্তি স্থলও কিন্তু গতকাল যেখানে হয়েছিল তার খানিকটা কাছে। গতকাল ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী, আর আজকের ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর পলাশে। গতকালের ভূমিকম্পের মাত্রাটা ছিল 5.7। আমরা গতকাল বলেছিলাম যে সাধারণত একটা বড় ভূমিকম্প হলে ওই ভূমিকম্প থেকে পরবর্তীতে আফটারশক হতে পারে। তো আসলে আজকে যে ভূমিকম্পটা হয়েছে এটা গতকালের সেই ভূমিকম্পেরই আসলে একটা আফটারশক, যেটা কিংবা 24 ঘন্টা পর যেটা হলো আর কি। তো আজকের এই ভূমিকম্পের মাত্রাটা আসলে 3.3 ছিল। এটা ক্যাটাগরিক্যালি আমরা বলতে গেলে এটা একটা আসলে মৃদু আকারের একটা ভূমিকম্প। এবং আসলে যেহেতু আমাদের গতকাল বড় ভূমিকম্প একটা হয়েছে, যার কারণে আমরা আসলে আজকে মানে এরই ধারাবাহিকতায় আফটারশক পেয়েছি। তবে হ্যাঁ, একটা বিষয় সেটা হলো একটা বড় ভূমিকম্প হলে এর থেকে কিন্তু আসলে আফটারশক একটা বা দুইটা হবে, বিষয়টা এরকম নয়। অনেক সময় একটা বড় ভূমিকম্প থেকে সিরিজ অফ আফটারশক হতে পারে। আমরা দেখেছি যে নেপালে যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্প থেকে হাজারের উপরে আফটারশক হয়েছে। আমরা এর আগে ইন্দোনেশিয়ায় সুমাত্রায় যে সুনামি হয়েছিল 2004 সালে, ওই ভূমিকম্প থেকেও অনেক আফটারশক হয়েছে, হাজার 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 আফটারশক হয়েছে। সো আসলে ভূমিকম্প হলে যে আসলে একটা বা দুটা আফটারশক হবে বা 4-5টা হবে, বিষয়টা এরকম নয়। ভূমিকম্প হওয়ার পরে, একটা বড় ভূমিকম্প হওয়ার পরে অনেক আফটারশক হতে পারে, আবার নাও হতে পারে। আসলে আমাদের বাংলাদেশের যে অবস্থানগত বিষয়টা, এই অবস্থানগত বিষয়টা যদি আমরা বিবেচনা করি তাহলে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে আছে। কারণ আমাদের বাংলাদেশের আশপাশে এর আগে ইতিহাসে বলে যে অনেক ভূমিকম্প হয়েছে, বাট লং টাইম এখানে কোনো ভূমিকম্প হয় না। আর একটা আমাদের জিওগ্রাফিক্যাল যে একটা লোকেশন বাংলাদেশের, সেটা যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের অবস্থানটা আসলে আমরা খুব একটা মানে প্লেটের কতগুলো 3টা প্লেটের সংযোগ স্থলের মধ্যে আমরা আছি। তো এবং এছাড়া আমাদের এই রিজিয়নে অনেকগুলো বড় বড় ফল্ট আছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের ঝুঁকি রয়ে গেছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। গতকাল সকাল 10:38 গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার ম্যাগনিটিউড ছিল 5.7। ঠিক আজকে 10:36 আবার একটা ভূমিকম্প হয়েছে, যেটার ম্যাগনিটিউড 3.3। বাট গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উৎপত্তি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী, নরসিংদীর। আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে। আমি যদি এটাকে মানে দুইটাকে যদি তুলনা করি তাহলে আসলে গতকাল আমরা বলেছিলাম যে একটা বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত আফটারশক হয়, এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা আফটারশক। এবং আজকের এই ভূমিকম্পটার মাত্রাটা যেহেতু 3.3, এটা একটা মৃদু ক্যাটাগরির একটা ভূমিকম্প। সো এটা অবশ্যই এটাকে আফটারশক হিসেবে, আফটারশকটা এমন যে কাল যে ভূমিকম্প হয়েছে ঠিক একই জায়গায় হতে হবে, আসলে বিষয়টা এরকম নয়। আফটারশক ওই ভূমিকম্পকে সেন্টার ধরে কয়েক কিলোমিটার দূরেও হতে পারে। এটা আপনার 10-20 কিলোমিটার দূরেও যদি হয়, সেটাকেও আমরা আফটারশক হিসেবে আমরা ধরে নেব। গতকাল যেটা হয়েছিল সেটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণাগার, সেটা থেকে এটা দূরত্ব ছিল গতকাল 13 কিলোমিটার, এবং ওটা ছিল গতকাল একটা ছিল ইস্টে। আজকে যেটা হয়েছে এটা হয়েছে নর্থ ইস্টে। আজকেরটার দূরত্ব হলো 29 কিলোমিটার। না, এটা হলো আমাদের সেজমিক অবজারভেটরি থেকে, আমার অফিস থেকে। ইভেন এমনও আছে যে আফটারশক হয়েছে 50 কিলোমিটার দূরে। বড় যে আর্থকুয়েক হয়েছিল সুনামি, মানে আপনার 2004-এ ইন্দোনেশিয়ায় সুমাত্রা, যেটা থেকে সুনামি জেনারেট করেছিল, ওটা কিন্তু আফটারশক কিন্তু অনেক দূরে হয়েছিল, 50 কিলোমিটারও দূরে হয়েছিল। তো সো আমাদের এটা তো মানে অতটা দূরে হয়নি, আমাদের কিন্তু সেম আপনার উপজেলায় হয়েছে। গতকালেরটাও নরসিংদীতে হয়েছে, আজকেরটাও কিন্তু নরসিংদীতে হয়েছে। এটা অবভিয়াসলি আফটারশক। বাইপেল না, এটা আমরা রিভাইজ করে দিয়েছি, আসলে ঢাকাকে সেন্টার ধরে আসলে গতকাল যেটা হয়েছে 5.7 মাত্রার ভূমিকম্প, আসলে এত বড় ভূমিকম্প গত 100 বছরেও হয়নি ঢাকাকে সেন্টার ধরে, যদি আমার কাছে যে ইনফরমেশন গুলো আছে উপর বেস করে। তো আসলে গতকাল যেটা ঢাকাতে হয়েছে এটা আমার মনে হয় গত 100 বছরের মধ্যে বড় ভূমিকম্প, যেটার উৎপত্তি স্থল ঢাকা। এর আগে যে বড় ভূমিকম্পগুলো হয়েছে, আমরা যে বড় ভূমিকম্পগুলোর কথা বলি যে 1897 সালে, 1918 সালে, এগুলোর আসলে এপিসেন্টার কিন্তু ঢাকায় ছিল না, এটা বাংলাদেশের বাইরে ছিল। সেক্ষেত্রে আমাদের নর্থে অনেক সময় এটা আমাদের ইস্টে হয়েছে বাংলাদেশের, এরকম।
উৎপত্তিস্থল ছিল। আজকে যে ভূমিকম্প হলো, আসলে ভূমিকম্পের পূর্বাভাস হয় না, এবং এখনো পর্যন্ত ভূমিকম্পের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ভূমিকম্প হলে দু ধরনের ওয়েভ জেনারেট করে, একটা পি ওয়েভ এবং এস ওয়েভ। সাধারণত পি ওয়েভটাকে কেন্দ্র করে উন্নত বিশ্ব যেটা করে, জাপান, যে পি ওয়েভটাকে ধরে তারা একটা আর্লি ওয়ার্নিং একটা ইস্যু করে। বাট আসলে আপনি যেটা বললেন যে আমাদের এই গত 2 দিনের ভূমিকম্প ধরে আমাদের সামনে কোনো ভূমিকম্পের পূর্বাভাস আছে কিনা, আমি এই জায়গাটায় বলবো যে বাংলাদেশ তার অবস্থানগতভাবে এমন একটা জায়গায় আছে যে আমরা ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছি। কারণ আমরা আমাদের অবস্থানটা ইন্ডিয়ান প্লেটে, আমাদের উত্তরে আছে ইউরেশিয়ান প্লেট, আমাদের ইস্টে আছে মায়ানমার সাব প্লেট। এছাড়া আপনারা সবাই জানেন যে বাংলাদেশের উত্তরে ডাউকি ফল্ট আছে, আমাদের পূর্বে বড় একটা সেগাইন ফল্ট আছে, আমাদের এদিকে মধুপুর ফল্ট আছে, আসাম ফল্ট আছে। সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু ভূমিকম্প প্রবণ একটা এরিয়া, এবং এখানে কম বেশি সবসময়ের জন্য ভূমিকম্প সংঘটিত হয়। এবং আমাদের এই দেশের যে আশপাশে যে বড় বড় ভূমিকম্পগুলো আগে হয়েছে, গত 100 বছরে কিন্তু কোনো বড় ভূমিকম্প হয়নি 100 বছর বা 100 বছর ধরে। সুতরাং এই অঞ্চলে আমরা সবসময়ের জন্য একটা বিষয় বা আমরা সবাই বলি যে ভূমিকম্প একটা নির্দিষ্ট টাইমের পরে আবার সে জায়গায় হয়, এটাকে ভূমিকম্পের রিপিট টাইম বলা হয়। সেটা যদি আমরা বিচার করি সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকম্পের ঝুঁকি এই অঞ্চলে রয়ে গেছে। পলাশ বা নরসিংদী আমরা আসলে এই প্লেটগুলো তো আসলে এক্স্যাক্টলি মানে এমন না যে এর বাউন্ডারিটা গিয়ে আপনার মধুপুরে শেষ হয়েছে, এর বাউন্ডারি গিয়ে সিরাজগঞ্জে শেষ হয়েছে। বাট আমরা যেটা মানে জানি বা আমরা যেটা দেখেছি সেটা হলো যে আসলে আমাদের বাংলাদেশের অবস্থানগত আমরা আসলে ইন্ডিয়ান প্লেটে। পি ওয়েভ একটা ভূমিকম্প হলে 2 ধরনের ওয়েভ জেনারেট করে। যেমন আপনি একটা পুকুরে যদি ঢিল দেন তাহলে আপনি দেখবেন পুকুরে ঢিল দেওয়ার পরে পুকুরে কিন্তু অনেকগুলো ওয়েভ জেনারেট করে। তেমনি একটা ভূমিকম্প যখন ট্রিগার করে তখন সে মাটির নিচ থেকে কিন্তু ভূমিকে এসে আঘাত করলে সে 2 ধরনের ওয়েভ জেনারেট করে। তো আপনি আমাদের থেকে আপনাকে আমি দেখাতে পারবো যে প্রথমে একটা প্রাইমারি ওয়েভ আসে, হ্যাঁ, এসে আঘাত করে, তারপরে বড় মানে পরের ধাক্কাটা আসে, এবং যে ধাক্কাটা সবচেয়ে বেশি আমাদেরকে বেশি ক্ষতি করে ওইটাকে বলে সেকেন্ডারি ওয়েভ। তো প্রথমটা হলো পি ওয়েভ, পরেরটা হলো এস ওয়েভ। ভূমিকম্পের কোনো পূর্বাভাস হয় না, যেটা আমি একটু আগে বললাম যে ভূমিকম্পের পি ওয়েভটাকে ধরে, কারণ পি ওয়েভটা এস ওয়েভের থেকে ফাস্টার, যার কারণে যখন পি ওয়েভটা আসে, পি ওয়েভটা কোনো ধ্বংসাত্মক কোনো কিছু ঘটায় না। যখন আপনার কাছে পি ওয়েভটা আসলো, আপনি পি ওয়েভটাকে ধরে যদি আপনার বিদ্যুতের লাইন, গ্যাস লাইন বা গ্রিড পয়েন্টগুলো যদি অফ করে দিতে পারেন, তাহলে হয়তো আপনি একটা মেজর ডিজাস্টার থেকে হয়তো সেভ করার চেষ্টা করা যেতে পারে। কিন্তু এস ওয়েভ যখন আসবে ওইটার আর কোনো ফোকাস না, পি ওয়েভকে ধরে আপনি করতে পারেন। জি, ভূমিকম্প আসলে বাংলাদেশে ভূমিকম্প একটা জোন ম্যাপ আছে, আপনারা সবাই জানেন। বাংলাদেশকে 3টি জোনে বিভক্ত করা হয়েছে। আপনাদের এই ভূমিকম্পের যে জোন ম্যাপ, আমাদের এই ভূমিকম্পের জোন ম্যাপটাতে আপনারা যদি তাকান তাহলে দেখতে পারবেন আমাদের নর্থ এবং নর্থ ইস্ট এই পার্টটাকে আমরা হাই রিস্ক জোন বলেছি। আর যে বাংলাদেশের সেন্ট্রাল পার্ট এবং আমাদের চিটাগং, রাজশাহী এবং রংপুরের অঞ্চল, এটাকে মিডিয়াম রিস্ক জোন বলা হয়েছে। এবং আমাদের যে বরিশাল, আপনার খুলনা, এই রিজিয়নগুলো হচ্ছে লো রিস্ক জোন। আমি ঢাকার কথা বলছি, নরসিংদী যেহেতু আমরা ঢাকাটা মিডিয়াম রিস্ক জোনের মধ্যে আছে। কোন জোন তৈরি করেছেন কি না, এই ধরনের এটা তো আপনার গভর্নমেন্ট প্রেসক্রাইব করা একটা জোন আছে, আর্থকুয়েক জোন ম্যাপ। আমাদের ঢাকার জন্য এরকম নর্থ ইস্ট করতেছে হাই রিস্ক, এখানে অঞ্চলগুলো কোনটা? সিলেট, ময়মনসিংহ, ঢাকার কিছু অংশ, রংপুরের কিছু অংশ। আচ্ছা, রংপুরের। আর নর্থ ইস্ট, তারপরে কোনটা? তারপরে মিডিয়াম রিস্ক জোনের মধ্যে পড়ে আপনার রংপুর, রাজশাহী কিছু অংশ, এদিকে ঢাকা, কুমিল্লা, চিটাগং। আপনার শখ এটা মানে একটা বড় ভূমিকম্পের পরে অনেকগুলো হতে পারে, যেটা আমাদের কালকে যেটা হয়েছে 5.7, এটার পরে যে একটাই আপনার শখ হবে বিষয়টা এরকম নয়। এখানে এটা সিরিজ অফ আপনার শখ হতে পারে, একটা হতে পারে, 2টা হতে পারে, 10টা হতে পারে, 50টা হতে পারে। এটা ডিপেন্ডস অন যে একটা ভূমিকম্প হলে তো একটা এনার্জি রিলিজ করে, সে রিলিজ করার পরে সে তার জায়গাটায় আসতে স্টেবল হতে আসলে সে কি পরিমাণ আরো এনার্জি রিলিজ করে, এর উপর বেস করে হয়তো এই আপনার সবগুলো হয়।